রবীন্দ্রনাথ ঠাকুর তার এক গানে বলছেন, চল রে সোজা ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। মানুষের দৃঢ় পদক্ষেপ ও কর্মপ্রচেষ্টার মধ্য দিয়েই নতুন পথ তৈরি হয়। তেমন করে নিজস্ব একটি পথ তৈরি করেছিলেন আমাদের সকলের প্রিয় কিংবদন্তি শিল্পী মুস্তফা মনোয়ার। বাংলাদেশের শিল্প সংস্কৃতির অন্যতম অগ্রদূত, পুতুল শিল্পের জনক মুস্তফা মনোয়ার গত 29 জুন 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। বহু গুণে গুণান্বিত ক্ষণজন্মা এই শিল্পীর প্রয়াণে এনটিভির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ পুরো অনুষ্ঠান জুড়েই আমরা শিল্পী মুস্তফা মনোয়ারের জীবন ও কর্ম নিয়ে কথা বলব। শিশু কিশোরদের নিয়ে তার নির্মিত সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানটির নাম মনের কথা। এই পাপের শোতে বাউল, বলদ, শিল্পী ভাইয়ের পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় চরিত্রটির নাম হচ্ছে পারুল। আজ আমাদের সাথে সেই পারুল উপস্থিত হয়েছেন। তবে একজন পারুল নয়, দুজন পারুল আছেন। আবৃত্তি শিল্পী, গল্পকথক ও অভিনেত্রী তামান্নার তিথি এবং আরও উপস্থিত আছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মারিয়া ফারি উপমা। চলুন দর্শক, কথা বলি আজকের অতিথির সাথে। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, তবে স্যারকে এখন আমরা হারিয়েছি, এটা একটা আমাদের জন্য শোকের। জি নিশ্চয়ই। আমি আপনাকে দিয়ে আসতে চাই যে প্রান্তিক পুতুল নাচকে যিনি প্রতিরোধের ভাষা বানিয়েছিলেন এবং গণমাধ্যমের মাধ্যমে গণমানুষের কাছে পুতুল নাচকে জনপ্রিয় করে তুলেছিলেন শিল্পী মোস্তফা মনোয়ার, এই কিংবদন্তি তুল্য শিল্পী সম্পর্কে আসলে কি বলার আছে? আপনি প্রথমেই বললেন যে আমাদের পুতুল নাচকে, আসলে পুতুল নাচ ওনার হাতে এসে পাপেট হয়েছে, যার কারণে ওনাকে আমরা পাপেট ম্যান বলেই সবাই জানি। এবং উনি আসলে পুতুল নাচ বা পুতুল বলতেন না। কেন বলতেন না? তার বড় একটা কারণ হলো আমাদের বাংলাদেশে যে লোকজ সংস্কৃতি যে পুতুলগুলো আছে সেগুলো একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে, কিন্তু ওনার পাপেটটা এত বেশি জীবন্ত, এত বেশি মানে মানুষের কাছাকাছি করে মানুষের কাছে উপস্থাপিত হয় যে এটাকে উনি পাপেটই বলতেন। এবং বাংলাদেশে ওনার হাত ধরে এই স্টিং পাপেট বা পাপেটের যে বিভিন্ন ধারা আছে সেটা এসছে। আমি যদি একটু ছোট করে জানতে চাই যে এই যে পুতুল নাচের সাথে এই পাপেটের আসলে কোনো বেসিক পার্থক্যের জায়গাটা আছে? হ্যাঁ, আমাদের যে পুতুল নাচটা হয় সেটা সুতা পাপেট, সুতা পাপেট, রাইট। কিন্তু স্যার যেটা করেন সেটা মাপেট করেছেন, কিন্তু বেশিরভাগ যেটা তার চলে সেটা হচ্ছে স্টিং পাপেট। স্টিং পাপেট অর্থাৎ তার হাতে, ঘাড়ে, চোখে সমস্ত জায়গায় নাড়ার একটা ব্যাপার আছে। মানে একটা মানুষ যতটুকু মুভমেন্ট করলে তাকে প্রাণী মানে জীবন্ত লাগছে সেই জায়গাগুলো আছে। হ্যাঁ, সেটা আমরা কিন্তু ওই যে মানে গরু বা বলদ দেখেছি, ষাঁড় ভাই, রাইট। তো মারিয়া ফারি উপমা, শিল্পী মোস্তফা মনোয়ারের পর মানে তার মৃত্যুর পর আপনাকে কাঁদতেও দেখেছি আমরা আমাদেরই একটি অনুষ্ঠানে, এনটিভির অনুষ্ঠানে আপনি প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তো স্যার যখন অসুস্থ ছিলেন সে সময় আপনি স্যারের কাছেও ছিলেন, ওই সময় স্যারের সাথে আপনার কি কথা হতো বা স্যার কি বলতেন? মানে স্যার আসলে হঠাৎ করেই তো আসলে উনি এতটা অসুস্থ হয়ে পড়বেন আর নামবেন না, কারণ ওনার বাসার নিচতলাতে তো আমরা রেকর্ডিংটা করি, ওই সেটআপ পুরোটাই হচ্ছে কি আমাদের নিচতলায়। তো হঠাৎ করে রেকর্ডিংয়ে যাব, তখন স্যার তো অনেক অসুস্থ, শুনলাম নামবেন না। সেদিন আমার কাছে মানে সেদিনের দুঃখটার সাথে হয়তো ওনার চলে যাওয়ার দুঃখটা আমি কম্পেয়ার করতে পারবো না, কারণ ওই দিন আমি মানে টের পেলাম যে একটা মানুষের যে শূন্যতা আমার জীবনে এখন যে চলে আসলো, এটা তো তাহলে মানে এই বাস্তবতা জীবনে কখনো আসবে এটা আমি না কখনো ভাবিই নাই। যে মানে স্যার নামবেন না, ওই তো এই যে বলছিল পুতুলটা কিন্তু জীবন পায়, কিন্তু এই যে কণ্ঠ দিয়ে জীবন পায়, ওই হাতে নাড়াচাড়া দিয়ে। কিন্তু আমার কাছে না মনে হয় যে ও দ্যাট পাপেট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। আমার একটা সম্পর্কই আছে এক একটা পাপেটের সাথে। তাহলে যে তাদের স্রষ্টা সে নামতে পারছে না, তার কেমন লাগছে? মানে ওই সময় মনে হচ্ছিল যে মানে কি একটা হাহাকার, কি একটা ভেতরটা একটা কেমন শূন্যতা। তো এরপর তো অনেক লম্বা সময় স্যার অসুস্থ থাকলেন না, নামতে পারছিলেন না, আমরা তবুও যেতাম, আমরা মনের কথাটা কন্টিনিউ করেছি। এবং স্যারেরই তৈরি করা একটা পাপের চরিত্র দাদু বলি আমরা সেই সময় আমরা তো ডাকতাম শিল্পী ভাই এদিকে এসো, তখন আর শিল্পী ভাইটা রিপ্লেস হয়ে দাদু হয়ে গেল। জীবনের কত বড় একটা দেখেন। তখন আমি ভাবলাম যে উনি জনক এবং উনি এই পাইনিয়ার এই শিল্পের, উনিও রিপ্লেসেবল ইন দ্য ওয়ার্ল্ড। এটা তুমি যে কোনো কিছুতে যে কোনো সময় রিপ্লেস হয়ে যাবা, কিন্তু কর্ম
কর্মে মুক্তি এবং কর্মে যে বেঁচে থাকার ব্যাপারটা, স্যার তো আসলে রিপ্লেসেবল নয়। সেজন্যই কি বলবো যে এই পৃথিবী একবার পায় তারে। অ্যাবসলিউটলি, একদমই। হ্যাঁ, তো তামান্না তিথি, আপনি তো পারুলের চরিত্রে কণ্ঠ দিয়ে চরিত্রকে একবারে জীবন্ত করে তুলেছিলেন, এবং পারুল কিভাবে সামাজিক সচেতনতার প্রতীক হয়ে উঠলো, মানে কি আছে এই চরিত্রের মধ্যে? প্রথমেই বলি, পারুল যেহেতু এখন দুজনকে দেখছেন, জি। আরো পারুল এসেছিল, কিন্তু প্রথম যিনি ভয়েস দিয়েছিলেন জাকিয়া শান্তা, ও কানাডায় থাকে। তো এখন যেটা আপনারা বলছেন যে কিভাবে জীবন্ত হয়েছে বা সমাজের যে মুখপাত্রটা, দেখেন মনের কথায় কয়েকটা চরিত্র, নিয়মিত চরিত্র তিনটা, একটা পারুল, একটা হচ্ছে ষাঁড়, আর একটা হলো বাউল। তিনজনের চরিত্র তিন রকম। ষাঁড় মানে বাউলটা কিরকম একটু উইটি, অর্থাৎ সবকিছুতে একটু খুদ ধরা, একটু অন্যরকম, মানে সবকিছুতেই তার একটা বিরক্তি ভাব আছে। আর যে ষাঁড় যে সে একটু সহজ, আর পারুল যে সবকিছু মিলে, এই দুটো ক্যারেক্টার আছে বলে এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা কনফ্লিক্ট হয়, একটা দ্বন্দ্ব হয়, নানা কিছু হয় বলে সেটার যে একটা মানে বার্তা আছে, মেসেজ আছে যেটা, সেটা পারুল কিন্তু বলে। এই চরিত্র তৈরির সময় আমাদের যে 7 ভাই চম্পার যে পারুল, অর্থাৎ 7 ভাইয়ের ঘুম ভাঙিয়ে পারুল জাগিয়ে তুলেছিল, হ্যাঁ, সেই বোনটি হচ্ছে পারুল। ওখান থেকে একটা অনুপ্রেরণা এসছে, এবং পারুলটাকে উনি বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে। এবং আমি যদি আরেকটু অ্যাড করি, আসলে পারুল হচ্ছে গিয়ে সেই সব সুকুমার বৃত্তি, মানুষের মধ্যেকার সুকুমার বৃত্তি স্যার যেটা চেয়েছেন পারুলের মধ্যে দিয়ে সবাইকে জানাতে, যে এই সুকুমার বৃত্তিগুলোই আমাকে একজন মানুষ হিসেবে আরো সেরা করে, আরো অনন্য করে। এবং পারুলকে দিয়ে উনি ওই সুকুমার বৃত্তির প্র্যাকটিসগুলোই কিন্তু বলিয়েছেন, যে মা আমাকে বারণ করেছে। আমরা যদি একটু পারুলের কণ্ঠে শুনতে চাই বিষয়টা, তাহলে কেমন হবে? পারুলের কণ্ঠে তিথি আপা শুরু করেন, আমি তারপরে আপনাকে লিড করছি, ফলো করছি। আমি তোমার বন্ধু, আমি তোমাদের বন্ধু, কি মজা। ভাই বক ভাই, চলো তুমি আমার বাসায় চলো, মা তোমাকে যত্ন করে সারিয়ে দেবে, তুমিও চলো বকবু, চলো চলো সকলে চলো, এখানটায় চলে এসো। আজকে আমরা কোথায় এসেছি? সংলাপ প্রতিদিন, কি আনন্দ হচ্ছে, সকলের সাথে আমরা অনেক আনন্দ করব, গান গাবো, প্রকৃতি দেখব, এই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাব। বাহ, চমৎকার। তবুমা, আপনিও পারুল চরিত্রে অভিনয় করেছেন, মানে আসলে পরম্পরা এটা চলছে আমি যদি জানি, এবং শেষ হচ্ছে উপমা। সেখানে পারুল আর কাকে আসলে শিল্পী ভাই বলে ডাকবে, আর কে আছে এমন? উপমার কাছ থেকে জানতে চাই। পারুলের শিল্পী ভাই ছিল, শিল্পী ভাই আছে, শিল্পী ভাই থাকবে, এটা আমি আসলে মানে সেদিনও মানে যখন গেল তখন বলছিলাম যে আসলে এটা একটা শূন্যতা, এটা কখনো পূরণ হবার না। কিন্তু উনি আসলে এত দিয়ে গেছেন যে এক জীবনে আসলে ওই সব মানে ঠিক আমি বলেও ছাড়তে পারবো না যে কতটা পেলাম। ওই হিসাব করতে যদি বসি তাহলে আসলে এক জীবনে আমি বলেও ছাড়তে পারবো না। কারণ আসলে স্যারের সাথে 2001 সাল থেকে আমার পরিচয়, যে জীবন শৃঙ্খলার সাথে স্যারের ছোট ছোট যে ইয়েগুলো আমাকে দিয়ে যাওয়া, মানে কিছু নিয়ম, কিছু শৃঙ্খলা আমি ওনার কাছ থেকে নিজে অজান্তেই শিখে গেছি। হয়তো এই পারুলটা প্লে করতে করতে, পারুলের কথাটা বলতে বলতেই, বা ওই গানগুলো গাইতে গাইতেই, বা খুব মজা পেতাম যখন ছায়ানটে গিয়েও শুনতাম যে স্যারের শেখানো গানটা ওখানেও শেখানো হচ্ছে, পারুলের গানটা ছায়ানটে গাওয়া হচ্ছে। মানে এটা তো আসলে এই শিল্পী ভাই তো সব সময় থাকবে, আমার সব কাজে থাকবে, আমাদের সবার মননে থাকবে, আমাদের সবার হৃদয়ের মধ্যে থাকবে। এই শিল্পী ভাইকে কখনোই রিপ্লেস করা যাবে না। তবে শিল্পী ভাই যেন এখন এবং আগামীতে সবার কাছে যেভাবে আমাদের কাছে পৌঁছেছিল সেভাবে আমরা যাতে পৌঁছাতে পারি, আমরা সেই ব্যবস্থা অবশ্যই করব। তো মনের কথা কি কন্টিনিউ হবে সামনে? অফকোর্স মনের কথা কিন্তু হচ্ছে, মনের কথা কিন্তু এখনো রেগুলার হচ্ছে। শুধুমাত্র এই 2 মাস বন্ধ আছে কারণ বিটিভির অনেক রকমের ইয়ের মধ্যে চলছে বলে ওনারা এখন আপাতত রেগুলার সব প্রোগ্রামই বন্ধ আছে, কিন্তু এটা কিন্তু চলমান, এটা চলবে। মানে বিটিভির বাংলাদেশ টেলিভিশন, হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশনটা যাচ্ছিল একদম এপ্রিল পর্যন্ত আমরা রেগুলার করেছি, আমরা অবশ্যই করব।
আর স্যারের তো অনেক সুন্দর সুন্দর কাজ আছে, নিজের গল্প লেখা, গল্পের কত ভালো কাজ আছে, প্লাস হ্যান কিশন অ্যান্ডারসনের কত সুন্দর কুশ্রী হাসের ছানার মতো এত সুন্দর ভালো মেসেজের গল্পগুলো আছে। আমরা সবাই মিলে এটাই বলছিলাম যে আমরা ওই শোগুলো আবার করব। এমনকি আজকেও স্যারের স্মরণসভা আছে শিল্পকলায়, আমরা কিন্তু ওখানে একটা পাপেট প্লে করছি সবাই মিলে, আমাদের বাকি সদস্যরা ওখানে আছে, আমরা দুজন এখানে চলে আসলাম হ্যাঁ আমরা আপনাদের এটা কাছে। জানি, আমরা আজকে এগুলো নিয়েই কথা বলবো। তো তামান্না তিথি শিল্পী মোস্তফা মনোয়ার নবম শ্রেণীতে পরাবস্থায় ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। মানে একটা মানে ভাবা যায় না, মানে এত অল্প বয়সে উনি ওই সময় এবং ছবি আঁকার অপরাধে তাকে ওই সময় জেল খাটতে হয়েছে। এবং 1959 সালে কলকাতা চারুকলা থেকে উনি প্রথম শ্রেণীতে প্রথম হন। কিন্তু যদিও উনি কলকাতায় কিন্তু বিজ্ঞান নিয়ে পড়তে গিয়েছিলেন সম্ভবত, এবং তারপরে কারো অনুপ্রেরণায় বা ওনার কি খেয়াল হয়েছে উনি যে চারুকলায় ভর্তি হলেন। তো এই যে চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারকে আপনি আসলে কেমন দেখেছেন? একটা আপনি বলছিলেন যে জল রঙের যে ওনার আঁকার ছবির সংখ্যা আমরা পাই না। উনি ওয়াটার কালারে জল রঙে এত বেশি দক্ষ ছিলেন যে মানে জয়নুল আবেদিন, সত্যজিৎ রায় তারা পর্যন্ত মুগ্ধ ছিলেন। অনেকে জানতে চাইতো যে দেখো মানে এখনকার মতো সহজ তো ছিল না যোগাযোগটা, উনি কি করছেন, এতদিনে তো ওনার অনেক বড় হয়ে যাওয়ার কথা। কিন্তু জল রঙে যার এত দক্ষতা, তিনি কেন শিশুদের কাজের মধ্যে আসলেন? এখন আমি যদি আপনাকে বলি মনের কথা, মনের কথার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে কত শিশু যে শিল্পী হয়ে উঠেছে কেউ জানে না। এখন যদি বলি যে দ্রোণাচার্য বা একলব্যের যে গুরু শিষ্য পরম্পরা দেখেননি, কিন্তু গুরুর একটা মূর্তি করেই কিন্তু উনি তাকে একলব্য সবচেয়ে বেশি ধনুর্বিদে পারদর্শী হয়েছিলেন। এরকম সারা বাংলাদেশের আনাচে কানাচে অনেক শিশু শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বা বড় মানুষ হিসেবে আলোকিত হয়েছে স্যারের এই মনের কথা ছবি আঁকার যে প্রেরণা সেখান থেকে। তো এই শিশুর যে আসলে বিকাশের যে একটা ধারা বা কি বলবো যে তার যে একটা মনের কথা, মনের কথা, ওরই মনের কথা। এখন যেটা কথা যে উনি ওয়াটার কালারে দক্ষ, উনি চারুকলা কিছুদিন চাকরি করেছিলেন, কিন্তু কেন চাকরি ছেড়ে দিয়ে উনি মিডিয়াতে আসলেন, বিটিভিতে কেন আসলেন? ওনার কাছে মনে হয়েছে এই মিডিয়ার মাধ্যমে আমি আরো বেশি মানুষকে আলোকিত করতে পারবো। এই মাধ্যমটাকে তার মনে হয়েছে এই মাধ্যমটা আমার জন্য হয়তো মানুষের কাছে পৌঁছানোর সহজ মাধ্যম হবে, যার কারণে কিন্তু এই জায়গাটা। এরপরে যখন আসছে পাপেটটা, এই পাপেটটা নিয়ে গেলে তাহলে কেন ওনার তো আরো অনেক বড় জায়গায় যাওয়া উচিত, পাপেটটা নিয়ে কেন? এই পাপেটটা নিয়ে এসছে কারণ এটা খুব সহজে মানুষের মনে গেঁথে যায়। আপনি সদা সত্য কথা বলবেন, এই কথা বললে কেউ সত্য কথায় অনুপ্রাণিত হবে না। একটা কমেডি, এই পাপেটের চরিত্রগুলো যেন নানা ঘটনার মধ্যে বাঘাবেনির নানা রকম টুইস্টিং এর মধ্যে যখন বোঝে যে হ্যাঁ সত্য কথা বলা দরকার, কারো জায়গা দখল করাটা অন্যায়, এবং সেটা ছোট থেকেই এই যে শিশুর মধ্যে যে বৃত্তিগুলো দিয়ে দেওয়া দরকার, তাদের মধ্যে যে শিল্পী হয়ে ওঠার প্রবণতা বা এই যে তার পারিপার্শ্বিক যে চরিত্রগুলো, আমরা যদি বলি বাঘ বলি বা আমরা যদি ষাঁড় বলি, এদের সাথে যে কানেক্টিভিটি, এটা সব আমাদের মধ্যেই চরিত্রগুলো বিরাজ তাই না? করছে। মানে এই যে চরিত্রগুলো আমরা দেখেছি, আমি যদি এই মুহূর্তে মনে পড়ছে ইউজিন ইয়ানস্কের একটা বিখ্যাত নাটক আছে, সেখানেও আমরা দেখি যে বিভিন্ন পশু কথা বলে। হ্যাঁ, তো এই যে আমরা এখন অ্যানিমেশন মুভিগুলো দেখি, সেগুলো তো বাচ্চাদেরকে দারুণ ভাবে কানেক্ট করে, একদমই তাই। হ্যাঁ, তো উপমা মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় কার্টুন যদি আমরা বলি, যে মিনার পেছনের অন্যতম রূপকার ছিলেন শিল্পী মোস্তফা মনোয়ার। তো মনের কথার পর আবার মিনা, এরপর আমরা নতুন কোনো এই যে পাপেট শো যদি বলি বা তার হাত ধরে অন্য কেউ কেন আসলো না? তাহলে কি স্যারের উত্তরসূরি বলে কেউ আছেন বা নেই, এরকম কিছু? না, অফকোর্স স্যারের, আমি তো বললামই যে স্যারের বাসার নিচে আমাদের স্টুডিওটা, আপনি যদি কখনো দেখবেন, তো ওখানে তো আমাদের সেটআপ আছে, ওখানে মানে একদম শো করার মতো বা মনের কথা রেকর্ডিং কিন্তু ওখানে হয়, বিটিভিতে হয় না, স্যারের বাসার নিচে হয়। সো আমাদের ওখানে পাপেট বানানোরও আছে, এবং এইটা তো উনি ওনার অনেক স্টুডেন্টদের মধ্যে দিয়ে গেছেন। যেমন এখন অনুকূল মামা আছেন, বিপুল মামা আছেন, সিরাজ মামা আছেন, ওনারা সবাই কন্টিনিউয়াসলি কাজ করছেন মানে স্যারের এটা নিয়ে যাওয়ার জন্য। স্যার যখন অসুস্থ হয়ে গেলেন, এরপরেও মনের কথা কিন্তু আমরা আবারও ওই আগের স্ক্রিপ্টগুলোকে নতুন সংকলন করে আমাদের আবার এই প্রয়াসটা, যে কারণ কি
স্যার যখন বলে গেছে সেটা তো আসলে সব সময়কার, জি। তো সেটা তো এখনকার না বা তখন লিখেছেন তখনের না, সব সময়ের। জি, জি। এই যে কারো খাবারটা কেড়ে নিও না, তা অন্যায় করে নিও না, এই কথা তো সব সময়কার। তো ওই স্ক্রিপ্ট বা ওই মূল্যবোধটা তো স্যার অলরেডি দিয়ে গেছেন, আমরা তো সেটা ক্যারি ফরওয়ার্ড অফ কোর্স করবো। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, জি। একটা সময় পর্যন্ত কিন্তু শুধু আমরাই মানে স্যারের দলটাই একমাত্র পাপেটের দল ছিল, এখন কিন্তু 4-5টা আরো দল এসছে, ওরা অনেক কাজ করছে। এবং আমার খুব ভালো লাগে মানে গল্পগুলো একদমই স্যারের গল্পের থেকে অনুপ্রাণিত, এবং ওই একই কথাগুলোই ওদের পাপেটগুলো বলছে বা ওরাও বানিয়ে করছে। তাহলে কি এটা কিন্তু এখানে শেষ নয়, স্যার কিন্তু তার ওই যে ভালোবাসার বীজটা কিন্তু অনেকের মধ্যেই বপন করে গেছেন। হয়তো তারা ডিরেক্টলি স্যারকে পাননি, কিন্তু স্যারের কাজ দেখে এতটাই অনুপ্রাণিত যে তারা একদম স্যারকে হুবহুই নিজেদের মধ্যে ধারণ করে নিয়েছেন। তো এটাও কিন্তু আমি মন্দ দেখি না, আমরা তো করছি অবশ্যই, অন্যেরাও করছে, এটা থাকবে, থেকে যাবে। বাংলাদেশে যেই সবচেয়ে বেশি জনপ্রিয় যে জায়গাটা আপনি মিনা কার্টুনের মতো বললেন, আপনি বলেন তো এখন অনেক অ্যানিমেশন হচ্ছে, মিনা কার্টুনের মতো এত জনপ্রিয়তা ছাপিয়ে যেতে না পারেনি। এটার উপদেষ্টার যে জায়গাটা সেটা উনি ছিলেন, সিসিমপুর একটা, এটারও কমিটিতে উনি ছিলেন। এবং আপনি দেখেন যে আপনি বলছিলেন যে পাপেট ম্যান মানে খ্যাত এই জাদুকরের হাত ধরে পারুল, বাঘা, মেনি, আমরা যদি বলি যে মিশুক একটি চরিত্র এসেছে, মিশুক এসেছে সার্কের সময় যে হরিণটা হয়েছে, এটা আছে না আপা, ওটা ইয়ের নানা শাহবাগের সামনে ছিল ওটা। হ্যাঁ, তাই না? আপনি যেটা বলছিলেন। তো আমি বলছি যে এই যে ভালো কাজের সাথে অনেক কাজ হলে সবটার সাথে সবার থাকার প্রয়োজন নেই, কিন্তু একজন মানুষ, সৃষ্টিশীল মানুষ, একটা লিমিটেড কিন্তু সে সৃষ্টি করতে পারে। সেই জায়গার থেকে তাকে বাছাই করতে হয় আমি কোনটা করব কোনটা করব না। তো এই যে আমি যে করব না, সেই জায়গাটাও কিন্তু একটা শিল্পীর মানে উচ্চতার জায়গাটা বোঝা যায়। উনি যেখানে হাত দিয়েছেন সেটাই অন্ততপক্ষে সফল, জনপ্রিয় এবং কোনো না কোনো ভাবে মানুষের কাছে গিয়েছে। এবং মানে তার বাবা কবি গোলাম মোস্তফার মানে সন্তান শিল্পী মোস্তফা মনোয়ার, যিনি নতুন করে সেই বিখ্যাত গান লিখেছিলেন, আমরা নতুন আমরা করি, নিখিল নবনন্দনে, উষ্ঠেরাঙা হাসির রেখায়, জীবন জাগে স্পন্দনে। তো এই যে মানে শিশুদের নিয়ে ভাবা, আজকে আমরা যদি দেখি বিনোদনের জন্য শিশুদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, এবং খেলার মাঠ নেই, খোলা আকাশ নেই, এবং শিশুদের নিয়ে চিন্তা ভাবনা করার মতো সোসাইটিতে মানুষ আমরা দেখতে পাই না। তাহলে শিশুদের মানসিক বিকাশটা ঘটবে কিভাবে? শিশুদের মানসিক বিকাশটা ঘটাতে হবে, এটা কমার্শিয়াল ভ্যালু নেই, কিন্তু এরাই কমার্শিয়াল হয়ে উঠবে, এটা তো ভাবতে হবে। তো যে এখনো একেবারেই আপনার প্রোডাক্টের বাইরে আছে, সে যে একটা সময় আলোকিত মানুষ হবে, সারা বাংলাদেশ বা পৃথিবীর সবগুলো জায়গা করে নেবে, সেই জন্য তাকে যে অঙ্কুরে তার যে চর্চাটা, সেই চর্চাটা করতে হবে না? বড় মানুষ আপনি দেখবেন, শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে যারা যত বড় হয়েছে, শেষ পর্যায়ে এসেও শিশুদের নিয়ে কিছু না কিছু করে গেছে। কারণটা হলো মনের খোরাকটা মেটে না, আমি আমার প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি। রাইট, এটা বলতেই হবে যে ওই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে যে নতুন করে শুরু হলো তার উদ্যোগে, এবং শিল্প মোস্তফা মনোয়ারদের মতো মানুষের হাত ধরে, এবং আজকে দীর্ঘ সময় পরে নতুন করে বন্ধ থাকার পরে সম্ভবত 19 বছর বা তারও বেশি সময় ধরে, তারপরে তারই সন্তান মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবার নতুন করে শুরু হয়েছে। তো এখন হয়তো স্যার নেই, কিন্তু নিশ্চয়ই অন্য কেউ সেগুলো পৃষ্ঠপোষকতা করছেন। তো এগুলোই আমাদের আসলে কি বলবো যে আশা দেখায়। আপনি একটা জিনিস ভাবেন যে এখন তো অনেক রিয়েলিটি শো আছে, নতুন কুড়ির মতো জনপ্রিয় কোনোটা হয়েছে বা কোনোটা এতদিন স্ট্যান্ড করছে? যে শিশুরা তখন ওই দেখতো বা সেই অংশগ্রহণ করেছে, তারা এখন প্রায় বয়স্ক, তো তারাও কিন্তু এখনো নতুন কুড়িকে মনে রাখে, মাঝ প্রজন্ম করে, এই যে শেষের যে প্রজন্মটা তারাও কিন্তু চিনছে। তা কেন? কারণ নতুন করে যে শিল্পীদের তৈরি করেছে, ধরেন আপনি কনক চাপা, ঈশিতা, এরা অপি, এরা সবাই কিন্তু এসছে, তারিন, এরা সবাই কিন্তু এসছে হচ্ছে নতুন করে হাত ধরে, এবং তারা এখনো সমাদৃত, তাই না? অবশ্যই, তারা তো এখন। তো এছাড়াও যে এই যে আমরা দেখি যে শহীদ মিনারের পেছনে লাল যে সূর্যটা, সেটা স্যারের তৈরি, এবং আমি বলছিলাম যে সাব গেমসের সেই আপনার মিশুকটা, এবং ইভেন টাকার যে নকশা আমরা মানে দেখে আসছি দীর্ঘদিন ধরে, তার পেছনে ওনার অবদান ছিল, উনি ওই কমিটিতে ছিলেন।
এবং আমাদের জাতীয় বিভিন্ন প্রতীক, ডাকটিকিট, পোস্টার, বইয়ের প্রচ্ছদ সহ বাংলাদেশের মানে অসংখ্য জায়গায় তার যে কাজের একটা রয়ে গেছে। আপনি বলছিলেন যে স্যারের আমরা সেইভাবে জল রঙের কোনো কাজ পাই না, কিন্তু দেখেন একজন সত্যিকার চিত্রশিল্পীর অবদান কিন্তু সব জায়গায় রয়ে গেছে। আপনি শহীদ মিনারের পেছনে লাল সূর্যের কথা জি। বললেন, ছোট্ট একটা পরিবর্তন কেন জানি পুরোটার এস্থেটিক একটা চেঞ্জ আনে। এই যে কি হলে কতটুকু দিলে, মাত্রায় দিলে জি, জি। সেটা নান্দনিক হবে, আর হ্যাঁ। কতটুকু দিলে হচ্ছে অতিরঞ্জিত হবে, এই মানে পরিমিতি বোধটা। পরিমিতি যে বোধটা, এটা স্যারের স্যারের। অসম্ভব সিম্পলিসিটি একদম। এবং মানে মোস্ট সিম্পল মোস্ট বিউটি যে একদম, ব্যাপারটা, হ্যাঁ। ওনার ক্যারেক্টারগুলো আপনি দেখেন, মানে আমরা যদি মনের কথার কথা বলি, মিনা কার্ডেনের কথা বলি, মানে আমাদের কথা বলে, মানে আমাদের গল্প আমাদের মতো করে বলা, এবং সেগুলোই কিন্তু দর্শককে, শিশুদেরকে অনেক বেশি আগ্রহী করে তুলছে। সেই সাধারণ মানুষ হওয়াটা অনেক কঠিন ব্যাপার। কঠিন রবীন্দ্রনাথের ভাষায়। হ্যাঁ, আর আপনি রবীন্দ্রনাথের কথা আসলো বলেই জি। বলি, উনি প্রতিদিন কিছু না কিছু রবীন্দ্রনাথের না পড়ে ঘুমাতেন না। এত বেশি রবীন্দ্র প্রভাবিত উনি ছিলেন, এটা আসলে মানে আমরা দেখতাম যে তার সমস্ত কাজে রবীন্দ্রনাথ জি। জড়িয়ে আছে। জি জি জি। আর এমন ভাবে প্রসঙ্গগুলো আনতেন উনি, মানে মনে হতো না যে খুব জোর করে কিছুটা বলতে চাইছেন বা আমাদেরকে এটা শেখাতেই চাইছেন, তা কিন্তু না। আমি সেই কথাগুলো মানে- জানতে চাচ্ছিলাম হ্যাঁ, যে প্রসঙ্গগত না, কেমন আপনার- একটা গান বলে দিল আর কি। আপনারা যেহেতু কাছ থেকে দেখেছেন শিল্পী হ্যাঁ। মোস্তফা মনোয়ারকে, মানে ব্যক্তি মোস্তফা মনোয়ারকে আসলে কেমন দেখেছেন? মানে মানে হয় না অসাধারণ। এই যে আপনি বললেন না যে যে উনি এত কিছু করেছেন, এখন কিন্তু শুনতে মনে হচ্ছে কি বাবা বিশাল একটা মানুষের এত অবদান থাকতে পারে। হ্যাঁ। আর স্যার না এরকম একটু গল্পে গল্পে একদিন বলছেন যে হ্যাঁ শোনো না, আমরা এরকম মিটিং করলাম, তখন ভাবলাম পেছনে একটা সূর্যের মতো লালটা দেয়াই যায়, মানে এত ক্যাজুয়ালি গল্পগুলো করতেন, আমাদের কাছে মনে হতো যে ও তাই না, এরকম আলোচনাটা হলো। হ্যাঁ। কিন্তু এই যে ইনফরমেশনটা দিলেন, মানে এত আবার বড় একটা নিজেকেও কাজ, হ্যাঁ হ্যাঁ। নিজেকেও কিন্তু সে ওরকম করে মানে মানে ইয়ে করছে না, কিন্তু যে ফলাও করছে না, হ্যাঁ। কিন্তু বলে যাচ্ছেন, জানিয়ে যাচ্ছেন যে কেমন করে ওনার ওনার পরিকল্পনাটা জি, জি, মাথায় জি, জি, আসলো। জি, জি। বা ওখান থেকে সুন্দর করে উনি বলতেন যে দেখো না, মায়ের কপালে একটা ছোট্ট লাল টিপ দিয়ে দিলে কি মায়া লাগে, মুখটা দেখতে কি সুন্দর লাগে। সো ওই লালের সাথে মায়ের মুখে লাল টিপের যে মিলটা, আবার সেটার সাথে ওই সূর্যের যে তেজের যে লালটা, এই লাল আমাদের পতাকার মধ্যে লালটা, এই যে দেশ, মা, মাতৃকা, আমি, এই সব মিলে স্যার, এবং সব সময় সব কথায় রবীন্দ্রনাথের একটা গান বা দুটো লাইন বা মানে যে কোনো মানে এত সাবলীল স্বাভাবিকভাবে ওনার জীবনের সঙ্গে মিশে থাকতো যে কোনটা যে আসলে ওনার কথা, কোনটা রবি ঠাকুরের কথা আমরা বুঝতেই পারতাম না। মানে খুবই, যেহেতু রবীন্দ্রনাথ উনি ধারণ করেন, এখানে খুব প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে উনি তো খুবই প্রচার বিমুখ মানুষ ছিলেন। আমরা তাকে কিন্তু সস্তা জনপ্রিয়তার দিকে কখনোই ছুটতে দেখিনি, তার একদমই কর্মেও না, তার কোনো কাজেও না, মানে একটা কোনো জিনিস আমি কিছুতেই আপনাকে না। বলি, ধরেন মুস্তাফা মনোয়ার, এই কথাটা আমরা যারা এই নামটা যারা জানি, জি। তিনি 21শে পদক পেয়েছেন কিনা, তিনি হ্যাঁ, মুক্তিযোদ্ধা হ্যাঁ, ছিলেন না হ্যাঁ, ছিলেন ছিলেন কিনা, কিনা, হ্যাঁ। এগুলো আমাদের একবারও মনে হয় Matter কি করে না। না, ম্যাটার করে না। উনি মুস্তাফা মনোয়ার, উনি মুস্তাফা ওই যে আমি মনোয়ারের বলছিলাম যে জায়গাটায়। একজন মানুষ এত প্রচার বিমুখ থাকার পরেও, এত অন্ধকারে বা নিজেকে গুটিয়ে রাখার পরেও তার আলো, তার কর্মের দ্যুতি ছড়িয়েছে সব জায়গায়, সব ক্ষেত্রে। আর এই আমাদের মনের কথা একটা ব্যাপার বলি, যে এটা স্ক্রিপ্টিং, জি স্ক্রিপ্টিং গুলো আপনি দেখবেন যে এই যে সবগুলো চরিত্র কিন্তু উনি ভেবে উনি কাজটা করছেন, জি, এবং জি, জি, শেষ জি। পর্যন্ত উনি পৌঁছাচ্ছেন দুটো দিক জায়গায়। এক, শিশু ছবি আঁকার প্রতি আগ্রহী হচ্ছে। দুই, যে তার মেসেজ যেটা আছে ছোট্ট করে উনি একটা করে বার্তা দিচ্ছেন, যে শিল্পের কোনো নিয়ম নেই, নিয়ম যা না খুশি থাকে, তাই। যা তোমার যা হ্যাঁ। ভাবনা হয়, যা কল্পনা করো তাই করো। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই কথাগুলো যিনি বলছেন, এটা স্ক্রিপ্টিং এর কথা বললাম। জি। উনি প্রত্যেকটা চরিত্র কিভাবে করে মুভমেন্ট করবেন, কোন ডায়ালগটা কিভাবে থ্রো করা হবে, তারপরে হলো এটার সাথে মিউজিক কি হবে। এই যে পাপেট কিন্তু নাটক আছে, মনের কথা দেখেন একটা অনুষ্ঠান, রেগুলার নিয়মিত অনুষ্ঠান, কিন্তু পাপেট নাটকগুলো আছে, জি। যেটা 1971 সালে যে কথাটা ওনা যেটা দিয়ে পাপেট নাটকের যাত্রা শুরু হয়েছিল, সেটা হলো আমাদের যে শরণার্থী শিবির ছিল কলকাতায়, যা থাকতো মনমরা থাকতো, তখন উনি ইয়াহিয়া খান চরিত্র কমেডি ক্যারেক্টার এনে তখন উনি ওই পাপেটের কমেডিগুলো জি, করতেন, জি, জি। কিন্তু একই সাথে দেশাত্মবোধ Message মানুষ খুবই হ্যাঁ। কৌশলে করেছেন উনি সেই কাজগুলো। এইটার পরে ওই সময় কিন্তু অনেক বড় বড় মানুষ, আমাদের হুমায়ুন ফরিদি, সাইদুল্লাহ নাম টুটুল, তারপর নিমা নাম, এরা সবাই জড়িত ছিলেন তখন। তো এই কাজগুলো যখন উনি ওখানে করেছেন, তারপরে আসলো আমাদের ওই প্রোডাকশনটার নাম আগাছা, অর্থাৎ সমস্ত আগাছা, কিছুতে হ্যাঁ। আগাছা দূর করো। হ্যাঁ। কৃষক
আমি সাধারণ মানুষ, আগাছা দূর করো, পাকিস্তানি মানে আগাছা দূর শিল্পীর করো। যে কাজ আসলে ওইটাই উনি করেছেন উনার ভাষায়। একটা একদম। জিনিস হচ্ছে শিল্পী যদি অস্ত্র ধরে ততখানি সে সফল হবে না। Exactly. শিল্পী যদি তার শিল্পকর্ম ধরে তার চেয়ে অনেক বেশি সে প্রভাবিত হয়, সেটাই হয়েছে। যেই কাজটা তিনি করেছেন। এক্স্যাক্টলি। একদম। তো আজকে শিল্পী মোস্তফা মনোয়ার স্মরণ পর্ষদের আয়োজনে সন্ধ্যা এই যে 7টায় আর অল্প কিছুক্ষণ পরে শিল্পকলা একাডেমিতে একটা আয়োজন হতে যাচ্ছে, কি থাকছে সেখানে আজকের আয়োজনে? এখানে মূলত যারা তার সাথে যুক্ত ছিলেন কর্মে এবং নানাভাবে, তারা স্মরণ করবেন। তার সাথে ছায়ানটের গান আছে। আমরা যারা মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের জি। পরিবার আছি, পাপেট পরিবার, আমরাও তার একটা বকের কান্না নামে একটা শো আছে, সেটা করব। এরকম নাচও আছে, আবৃত্তিও আছে। অর্থাৎ স্মরণের ফাঁকে ফাঁকে তাকে তিনি তো সবগুলো শাখায় আসলে জি দক্ষ জি ছিলেন। জি জি জি। ওনার আপনি মিউজিক কখনো গান শুনেছেন কিনা জানি না, উনি অসম্ভব ভালো গান গাইতেন। হ্যাঁ, আমি এটা জেনেছি, আমি এটা জেনেছি। এবং ওনার যে পাপেটের কিছু কিছু পাপেটের আজকে বকের কান্নায় দেখবেন মিউজিকগুলো খুব মেলোডিয়াস। যেমন সত্যজিৎ রায়ের কথা ভাবলে মনে হয় কি এখন পর্যন্ত তার যতগুলো লেখার মিউজিকের যায় যাতে ওনার ইয়ে থেকে যায়। ওনার একটা ইয়ে আছে আমাদের শান্তির পায়রা, শুধু মিউজিকের উপর, বা বকের কান্না আজকে দেখবেন যে মিউজিকটা এত মেলোডি। এই যে আমাকে একটা কথা উনি খুব ভালো করে বলতেন যে যখন তুমি একসাথে সবগুলো ইনস্ট্রুমেন্ট বাজছে, তবলা বাজছে, বাঁশি বাজছে, সেতার বাজছে, তুমি যখন চাইবে যদি আমি বাঁশিটাই শুনবো, যদি তুমি বাঁশিটাই শুধু শুনতে পারো তাহলে মনে করবে তোমার জায়গাটা তুমি পূর্ণ করেছো। কনসেন্ট্রেশনটা হচ্ছে। কিন্তু আমরা কি করি, সবটা সব, একসাথে হ্যাঁ, মিশে একটা হ্যাঁ। দঙ্গল করি। তো মারিয়া ফারি উপমা, আমরা যদি বিভিন্ন প্রসঙ্গে আসি, ব্যক্তিগত আলাপে যদি আসি, আপনি একজন নৃত্যশিল্পী এবং আপনি নৃত্যের উপর পড়াশোনা করেছেন এবং আপনার স্পেশালিটি হচ্ছে ভরতনাট্যম, রাইট? হ্যাঁ জি। এবং সেখানে এবং আপনার উপমায়া ডান্স একাডেমি নামে আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আপনি নৃত্য শেখাচ্ছেন। তো আপনি তো এখন ছোট, আপনি মানে নৃত্যের শিক্ষক, আপনার মাও একজন নিয়মিত শিল্পী। জি। তো আপনার এই কাজটা সম্পর্কে জানতে চাই, কিভাবে আপনি নাচে এলেন বা কোন পরিকল্পনা থেকে উপমায়া ডান্স একাডেমি করলেন? আমি যে তখন আপনাকে বলছিলাম যে আমার মা আসলে ছোটবেলা থেকে আমাকে সবকিছু করাতে চাইতেন। আঞ্জুমান আরা বকুল। আরজুমান আরা বকুল, আঞ্জুমান হ্যাঁ আরা হ্যাঁ। বকুল। তো মার হচ্ছে কি কথা ছিল যে তুমি অ্যাক্টিংটাও করো, নাচটাও শেখো, গানটাও শেখো। আমার সাথে হচ্ছে কি যেহেতু আমি ওই স্যারের সাথে কাজ করতে গিয়ে বলে ফেলতে পেরেছিলাম, তো তখন ওই কণ্ঠশিল্পী হিসেবে তো কাজ করছি, তখন জি, জি। রেগুলার কাজ করছি, বা তখন জিঙ্গেল হতো বাচ্চাদের শিশুদের অনেক অ্যাড হতো, ওখানেও জিঙ্গেলে আমি ইয়ে করতাম। তো সামালটেনিয়াসলি এতগুলো মাধ্যম করার পরেও নাচের জন্য আমার একটা আলাদা আগ্রহ ছিল। সবসময় দেখা যেত যে সব করার পরেও নাচের একটু এক্সট্রা টাইম দেওয়া, এক্সট্রা প্রেফারেন্স দেওয়া, বা একটা গানের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম থাকলে নাচটাকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া, এরকম করতাম। তারপর আমার বড় হয়ে যেটা মনে হলো যে মানে ওই যে স্যার বলতো সবসময় যে ওটাই করো যেটা মন থেকে মনে হবে তোমার, তুমি করবে, যা খুশি তাই করো। আমার কাছে মনে হয় না, দিস ইজ হাই টাইম আই শুড ডু যা খুশি তাই। বা আমাকে বললাম যে আমি মানে অনার্স করছি ইংলিশে, ফাইন, খুব ভালো, নর্থ সাউথ থেকে করে ফেলছি, তোমাদেরকে এই নাও সার্টিফিকেট। এবার আই ওয়ান্ট টু পারসু মাই ড্রিম, অ্যান্ড মাই ড্রিম ইজ টু হ্যাভ আ ডিগ্রি অন ড্যান্স। এবং ওই যে আমার কাছে মনে হতো কি যে একটা কোনো মাধ্যমে, যেটার মাধ্যমে আমি আসলে মানুষকে একটা সুন্দর জীবন শৃঙ্খলার সাথে পরিচিত করাতে পারবো, ওটা আমার জন্য নাচ ছিল। কারণ নাচ আমাকে জীবনের অনেক সময় অনেক রকম মানে জীবনের অনেক রকম বিষয়তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে, যেটা হয়তো আমি অন্য মাধ্যম দিয়ে চেষ্টাও করিনি বা আমাকে দিয়ে হয়নি, বা তো স্রষ্টা চাচ্ছেন যে এই মাধ্যমটাই বেছে নিই। তখন কি আমার কাছে মনে হলো যে আমি এটা করতে চাই, এবং স্যার খুব খুশি হয়েছিলেন এটা জেনে যে আমি কলকাতায় যাচ্ছি। আর আমার তো ইয়ে ছিল স্যার পড়ে এসছে, আমিও তাহলে যাবো, মানে আমারও যেতে হবে। স্যার খুব খুশি ওই যে হয়েছে। মানে ঘুরে ফিরে আসলে একটা কথাই বলতে হয়, মনের কথা। একদম তো মনের আপনি কথা। যে ভাবনা নিয়ে নাচে গেলেন বা নাচ হ্যাঁ। শিখে আসলেন এবং ডান্স একাডেমি করলেন, মনে হয় যে আসলে সেই কাজটাই হচ্ছে ঠিকঠাক। একদমই তাই হচ্ছে, জানেন। আর আমার যারা আমার কাছে নাচ শিখতে আসে ওনারা আসলে এখন বড়রাই বেশিরভাগ আসে, আর শিশুদেরকেও শেখাই। প্রত্যেকেরই একটা কথা যে ক্লাস শেষে না আমার খুব ভালো লাগে, আমার খুব আনন্দ হয়, মানে আমার শুধু মনে হয় যে এই আনন্দ থেকে আমি এতটা বছর বঞ্চিত ছিলাম আমার জীবনের। তো এই কথাগুলো যখন বলে তখন আমার মনে হয় যে না, আমি কিছুটা হলেও যে স্যার যে আনন্দটা আমাদের মধ্যে দিয়েছিলেন ওনার কাজের মাধ্যমে, মানে মনের কথা রেকর্ডিং আসলে আমার কাছে রেকর্ডিং না, ইটস মোর লাইক যে আজকে নতুন কি শিখবো, আজকে কোনটা দিয়ে স্যার কি বানিয়ে দেখাবে, আগ্রহ নিয়ে কাজটা মানে করা, হ্যাঁ, বা মানে শেখা। আমার একটা লার্নিং প্রসেস ছিল। এটা মানে এটা খুব অদ্ভুত ব্যাপার যে আজকে আপনারা দুজন এখানে উপস্থিত আছেন, আমিও যদিও আপনাদেরকে পারুল নামে পরিচয় করিয়ে দিয়েছি দর্শককে, কিন্তু Please, দর্শক আমরা মানে খুব স্যারের খুশি।
স্যারের মৃত্যুর মধ্য দিয়ে আপনারা যখন লাইমলাইটে আসলেন বা এই যে কথা হচ্ছে মিডিয়াতে বিভিন্ন সময়, তখন কিন্তু অডিয়েন্স বলছে যে আরে মানে আপনারাই পারুল, বা আপনারা কোথায় ছিলেন এতদিন, কিভাবে ছিলেন? কিন্তু দেখেন অদ্ভুতভাবে আপনারা কিন্তু মানে ওই যে চরিত্রটি হয়ে উঠলেন, আপনাদেরকে পারুল নামেই চেনে, আপনার ব্যক্তি মানুষটাকে চেনে, কিন্তু আপনারা দুজন ব্যক্তি, একজন নৃত্য নিয়ে কাজ করছেন, আপনি দীর্ঘদিন ধরে আবৃত্তি নিয়ে কাজ করছেন এবং আবৃত্তি সংগ্রহের সাথে যুক্ত। আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি যে আপনি দীর্ঘদিন থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। আপনি বলছিলেন যে আপনি থিয়েটার ছেড়ে এক সময় পাপেটে মনোযোগ দিলেন, সেই গল্পটা আসলে কেমন ছিল? একই সাথে মানে 98 সালে তখন আমি থিয়েটার স্কুলে করেছি। জগলুল আলম নামে আমাদের খুব ভালো বন্ধু ছিল। তো জগলুল তখন স্যারের সাথে কাজ করছে মিউজিক নিয়ে, স্যারও খুব স্নেহ করতো ওকে। তো আমাকে একদিন বললো যে চল তোকে একখানে নিয়ে যাবো। আমি বললাম কোথায় নিবি? বলে চল না, গেলে তো খুব ভালো লাগবে। আমি যে দেখি যে একটা মানে খুব সাধারণ মানুষ, উনি কথা বলছে না, মানে আমি আর মানে আমার হয় না ভালো লাগার অনেক, আর তখন বয়সটা কম ছিল, তখন আমার কাছে মানে ভরে গেল মনটা। আমাকে বললো তুই এখানে কর্মশালা হবে, করবি? বললাম কেন করবো না। তখন হচ্ছে ওয়ার্কশপ হতো না, থিয়েটার স্কুলে তো আমি করছিলামই, স্যারের ওখানে ওয়ার্কশপ। তখন একটা মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার ফর্ম হয়েছে, তখন ওয়ার্কশপ মাধ্যমে ছেলে মেয়েদেরকে সক্ষম করছে বা এই বিষয়ে, এটাও প্রজেক্টে ধানমন্ডি ইয়েতেই ছিল, দোতলা এবং 3 তলা মিলে আমাদের এই ওয়ার্কশপটা। এই ওয়ার্কশপের মধ্যে কিন্তু কিভাবে স্ক্রিপ্ট রাইট করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, কিভাবে পাপেট প্লে করতে হয়, কিভাবে একটা প্রোডাকশন আপনি অ্যাজ এ ডিরেক্টর আপনি কিভাবে কাজ করেন, শেষ পর্যন্ত আমাদের ফাইনালি কিন্তু একটা প্রোডাকশন দিতে হতো। অর্থাৎ আমরা যারা ওয়ার্কশপ করছি তাদেরকে যেমন ভাগ ভাগ করে দিয়ে প্রত্যেকে আমাদের আলাদা প্রোডাকশন দিতাম, যেখানে স্ক্রিপ্টও আমরা লিখবো, ভয়েসও আমরা দিব, পাপেটও আমরা প্লে করব, যেমনই হোক না কেন। তো এই সমস্ত কাজগুলো যেমন প্রায়োগিক ব্যাপার ছিল, তার সাথে বড় বড় মানুষ যারা আছেন, তখন মমতাজউদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আবু সাইদ স্যার সবাই মিলে ক্লাস নিতেন। তারপরে তো আমরা যুক্ত হওয়ার পরে স্যার আমাকে বললেন যে তুমি পারুল ভয়েসটা তো ক্যারেক্টারটা করবে না। আমার তখন অবাক হচ্ছে, আমি করব? তারপরে এটা কত সালের কথা বলছেন? এটা 98 সালের কথা, 1998 সালে। হ্যাঁ, তারপরে তো আমাকে পাপেটটা দিয়ে আমাকে বললেন কি যে তুমি এর সাথে একটা সম্পর্ক তৈরি করো। আমি কিন্তু আমি এই পর্যন্ত মনের কথা যতগুলো কাজ করি, তখন আমার যেহেতু খুব ভালো মনে থাকে, স্ক্রিপ্টটা আগে ডায়লগটা কি দেখে নিই, কিন্তু তাকিয়ে যখন বলি তখন কিন্তু আমি বলি পুরোটাই হলো মানে পারুলের মুখের দিকে তাকিয়ে। পারুল কিন্তু আমি প্লে করি না, পারুল আসলে ইনফ্যাক্ট কেউ আমরা মেয়েরা প্লে করিনি, যদিও আমাদের ওয়ার্কশপে ওরা হয়তো পায়নি ওয়ার্কশপ, কিন্তু আমরা যখন ওয়ার্কশপ পেয়েছি তারা কিন্তু পাপেটটা বেসিক কি চালাতে হয় ততটুকু শিখেছি। কিন্তু পাপেট চালায় অনুকূল দাস, তো সেইখান থেকে দেখা যায় যে অনুকূলের হাতে পারুল যত সুন্দর প্লে হয় অন্য কারো হাতে হতো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, একেবারে অনুষ্ঠানের শেষ করে চলে এসেছে। তামান্না তিথি এবং মারিয়া ফারিন উপমা আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা এরপর আইটেম প্রোগ্রামে যাবেন। ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের আজকের আয়োজন এখানে শেষ হচ্ছে। ভালো থাকবেন সবাই।